অন্য কোনো চ্যাপ্টার থেকে এত অঙ্ক থাকবে না একমাত্র জ্যামিতি ছাড়া। অর্থাৎ এখানে 3 ধরনের অঙ্ক থাকে, আর একটা চ্যাপ্টারে আছে ছবি আঁকা। মোট 4টি চ্যাপ্টারের মধ্যে 3টি অঙ্ক তোদের দেবে। এক একটি অঙ্কে 4 নম্বর করে থাকে, 2টি করতে হবে, 4 দোকানে 8 নম্বর। কমপক্ষে 2টি অঙ্ক থাকবে এসে কিউতে 2 2 4, আবার 2টি অঙ্ক থাকবে এমসিকিউতে, ওখানে 1 1 2, তার মানে ম্যাক্সিমাম হচ্ছে 14। তা সুতরাং বুঝতেই পারছিস মাধ্যমিকে ভালো নম্বর তুলতে গেলে এই চ্যাপ্টারটি বিশেষভাবে করতে হবে। চ্যাপ্টারটি খুব সহজ, অনেকে একটু বোর্ড লাগে অনেকের, কিন্তু বোর্ড লাগালে হবে না, এটা খুব সহজ চ্যাপ্টার। একটু যোগ টোগ করতে হয়, এই জন্য অনেকে এটাকে পছন্দ করে না, কিন্তু এটা পছন্দ না হলেও করতে হবে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। আচ্ছা, এই রাশিবিজ্ঞানের মধ্যে প্রথমেই বলি, তোরা ক্লাস 9 8 একটু করেছিস, 9-এ করেছিস, কিন্তু অঙ্ক বলতে যেটাকে বোঝায় সেটা কিন্তু এই বছরই করছিস। এই রাশিবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারে আছে যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান। ইংরেজিতে কে বলে মিন, মিডিয়ান অ্যান্ড মোড। এই চ্যাপ্টারটিকে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা। অর্থাৎ আমরা যেসব তথ্যগুলো নিই সেই তথ্যগুলির যে একটা নির্দিষ্ট সংখ্যা ওই তথ্যগুলিকে নির্দেশ করে, সেই সংখ্যার মানটা আসে ঠিক মাঝামাঝি, সেন্ট্রাল, অর্থাৎ কেন্দ্রে থাকে। অর্থাৎ আরও সহজ করে বললেই বুঝতে পারবি। ধর একটা 8 9 10 এই 3টে সংখ্যার যদি গড় করি, দেখ 3টে সংখ্যার গড় করলে মাঝেরটাই আসছে, তার মানে এই যে কেন্দ্রে থাকছে মানটাই, নির্দিষ্ট মানটা কেন্দ্রে থাকছে, অর্থাৎ বা কেন্দ্রের কাছাকাছি থাকবে। এই জন্য এই চ্যাপ্টার একে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা চ্যাপ্টারও বলা হয়, বা কেন্দ্রীয় প্রবণতা। তা এরপরে আমি যেগুলো বলবো সেগুলো হচ্ছে, প্রথমটা আমরা আজকে যেমন শিখবো সেটা হলো যৌগিক গড়। এই যে আমি প্রথমে বললাম যে 8 9 10, বা যদি আরও সংখ্যা থাকে 11 12 14 15 ইত্যাদি সংখ্যাগুলো থাকে, এই সংখ্যার গড় আমরা ছোটোবেলায় শিখেছি, ক্লাস 4 5-এ শিখেছি, যে সংখ্যাগুলোকে যোগ করে দিতে হয়। যোগ করে দেওয়ার পরে তাকে নাম্বার অফ কটা সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ এখানে 8 9 10 11 12 14 15 আগে যোগ করব, তাকে ভাগ করব 1 2 3 4 5 6 7 দিয়ে ভাগ করব, তাহলে আমরা গড় পেয়ে যাব। এই যে গড় পাচ্ছি এটাকে আমরা যৌগিক গড় বলছি। এগুলোকে যদি আমরা এইভাবে ডিনোট করি, এটাকে x1 পদ, এটা x2, এটা x3, এটা x4, এটা x5, এটা x6, এটা x7, তাহলে আমরা এটাকে বলতে পারি, তাহলে এগুলোকে যখন যোগ করছি x1 x2 x3 x4 x5 x6 x7, এরকম অনেক থাকতে পারে। এইগুলোকে আমরা সংক্ষেপে এই চিহ্ন দিয়ে প্রকাশ করি, সিগমা, ক্যাপিটাল সিগমা বলে সিগমা আই। অর্থাৎ এই যে এর অর্থ হচ্ছে এখান থেকে এখানে আই দিচ্ছি, আয়ের কথা পরে বলছি, এখানে 7টা সংখ্যার যোগফল। আর আই মানে এখানে আমি কত থেকে শুরু করেছি 1, তার মানে সিগমার নিচে আমি লিখব আই ইজ ইকুয়াল টু 1 ওপরে 7, আই ইজ ইকুয়াল টু 1 ওপরে 7। কথাটার মানে হচ্ছে এই যে তারপরে এক্সআই দিয়েছি, আমি যদি এটা নাও লিখি, সাপোজ আমি এটাতে না লিখি, আমি এটার মাধ্যমে বুঝতে পারবো, শুধু এইটুকুর মাধ্যমে বুঝতে পারবো যে x1 x2 থেকে x7 পর্যন্ত পদের যোগফল এটাকে বোঝাচ্ছে। তাহলে এই যে চিহ্ন দিয়ে আমরা এটাকেই বুঝবো যে আই, যে নিচে আই ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ x1 থেকে বোঝাবো। যদি আইয়ের মান 2 থাকতো তাহলে 2 থেকে বোঝাতাম। তাহলে আই ইজ ইকুয়াল টু 1 to 7 মানে হচ্ছে
x1 x2 এইভাবে x7 পর্যন্ত পদের যোগফলকে আমরা সংক্ষেপ এটাকে প্রকাশ করতে পারি। অর্থাৎ এই যোগফলকে আমরা এটা লিখলাম। এটাকে নাম্বার অফ কতগুলো সংখ্যা ছিল, এখানে 7টা, আমি এটা n ধরলাম। এটাকে এইভাবে লেখা যাবে না, অতএব লিখতে হবে অতএব এক্স বার। এই এক্স বার কথাটার মানে হলো এটাকে বলা হয় এক্স বার বয়াকার র বা BAR। এক্স বার ইজ ইকুয়াল টু সামেশান এক্স আই, এটা আই ইজ ইকুয়াল টু 1/7/n। তাহলে এটা হলো সূত্র, খুব সাধারণ বা সিম্পল গড়ে যৌগিক গড়ের সূত্র এটা, যেটা তোরা এই জিনিসটাই ক্লাস তোরা 5-6 করেছিস। আশা করছি বুঝতে পারছিস। অর্থাৎ যেসব পদগুলো থাকবে সেই পদগুলো যোগফল করে তাকে নাম্বার অফ সংখ্যা, নাম্বার অফ পদ দিয়ে ভাগ করতে হবে, তাহলেই আমরা এক্স বার পাবো। কিন্তু আমরা সেটাকে যদি আমরা এই রাশিবিজ্ঞানের আকারে প্রকাশ করি, রাশিবিজ্ঞানের ভাষায় প্রকাশ করি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে একদম যে সিম্পল যেগুলো হলো, সিম্পল যে যৌগিক গড় আমরা এই সূত্রের সাহায্যে করতে পারব। এই চিহ্ন সম্বন্ধে আরেকটু বলে দিই। যেমন আমরা যদি এরকম লেখা থাকে সিগমা, ধর আছে আই ইজ ইকুয়াল টু 1 থেকে 10, আর এখানে লেখা আছে আই ইন্টু 10 ইন্টু আই, তাহলে এটার মাধ্যমে কি বুঝবো? 10 ইন্টু আই, আবার আয়ের মান হচ্ছে 1 থেকে, আয়ের মান হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। তাহলে এটা মানে এটা বুঝবো 10 ইন্টু 1 প্লাস 10 ইন্টু 2 প্লাস 10 ইন্টু 3, এরকম চললো 10 ইন্টু 10। অর্থাৎ এই চিহ্নটার সাথে শুধু এইটুকু চিহ্ন মানে কিন্তু এটা ইজ ইকুয়াল টু এইটুকু চিহ্ন, না সরি এখানে হবে এটা, এইটার মানে হচ্ছে এই পুরোটা সিগমা আই ইজ ইকুয়াল টু 1 থেকে 10 পর্যন্ত। যদি 10 আই থাকে, আয়ের মান হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, প্রত্যেকটা 10-এর সঙ্গে একটা করে আলাদা আলাদা সংখ্যা আছে 1 থেকে 10। 10 ইন্টু 1, 10 ইন্টু 2, 10 ইন্টু 3, 10 ইন্টু 4, 10 ইন্টু 10, যেটা হবে সেটার মানে হচ্ছে এটা। কারণ এই দিয়ে ছোটোখাটো অঙ্ক তোদের পরবর্তীতে থাকবে। তাহলে এখানে আমরা যেটাকে বুঝলাম, তোরা ক্লাস 8-এ বোধহয় করেছিস ট্যালি মার্ক তৈরি করা, বা 9-এ বোধহয় করেছি ট্যালি মার্ক। অর্থাৎ ধর আমি 10, 12, 10, 13, 12, 14, 15, 10, 12 ইত্যাদি সংখ্যাগুলো নিলাম। এটাকে যদি আমরা সাজাই, তোরা এর আগে করেছিস এরকমভাবে, এটাকে চলক, এগুলোকে বলা হয় চলক, চল, ঠিক আছে, এই চল। তাহলে চল আছে এখানে কত, 10 আছে, 12 আছে, 13 আছে, 14 আছে, 15 আছে। 10 কটা আছে? 1, 2, 3টে। 12 কটা আছে? 1, 2, 3টে। 13 আছে একটা, 14 আছে একটা, 15 আছে একটা। তাহলে মোট কটা হলো দেখ, 3, 3, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা। ধরো আমি আর একটা দিয়ে দিলাম 13, দুটো আর একটা দিলাম 10টা করার জন্য, তাহলে মোট হলো 10। এবারে এটাকে যদি আমরা প্লেন এইগুলো যোগ করে দিই, সব যোগ করলাম, দিয়ে 10 দিয়ে ভাগ করে যে উত্তর আসবে, আমি যদি এটাকে 3 দিয়ে, 10কে 3 দিয়ে গুণ করলাম, 12কে 3 দিয়ে গুণ করলাম, 13কে 2 দিয়ে গুণ করলাম, 14কে 1 দিয়ে গুণ করলাম, 15কে 1 দিয়ে গুণ করলাম, গুণ করে তার মানে এটা হলো 30, এটা 36, এটা 26, এটা 14, এটা 15।
এই যে যোগফলটা পেলাম এটা হচ্ছে এফ, এটা এফ আই, এটা এক্স আই, আর এটা হচ্ছে এক্স আই এফ আই। তাহলে এই যোগফলকে যদি আমি এই 10 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু সেম উত্তর আসবে এবং সেম গড় পাবো। তার মানে এখানে আমি দেখব যে প্রত্যেকটা চলকের কটা করে মানে চলক আছে, প্রত্যেকটা যে চলক পদ, এই পদে কটা করে সংখ্যা আছে, এখানে 3টে, এই পদ আছে 3টে, এই পদ আছে 2টো। তাহলে এইগুলোকে বলা হয়, এই যে এই পদের আন্ডারে এখানে হচ্ছে 3টে, আমরা এটা ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা বলি এটাকে, এই জন্য এফ দিয়ে প্রকাশ করা হচ্ছে। তাহলে এই যে 10 আছে 3টে, 12 আছে 3টে, 13 আছে 2টো, 14 আছে 1টা, 15 আছে 1টা, এইগুলো গুণ করে যোগ করলে যা হবে, এই কটা প্লেন যোগ করলেও তাই রেজাল্ট আসবে। তো এই কটা টোটাল যোগ করে যেটা আসবে রেজাল্ট, এইটা গুণ করে যোগ করলে একই রেজাল্ট আসবে। তাহলে আমরা যখন এখানে মাত্র 10টা, অনেক সময় দেখা যায় 40টা, 50টা, 100টা করে সংখ্যা থাকে, তা সেক্ষেত্রে তো আমরা অতগুলো যোগ করতে পারবো না। তাহলে তার জন্য আমাদের এই টেবিল করতে হবে। তাহলে একটা বড় বড় জিনিস, একটা বড় বড় এরকম চল থাকলে, যখন চল থাকবে, যে চলটা দেখা যাচ্ছে 200টা চল আছে, 500টা চল আছে, সেই 500টা চল নিয়ে কোনো একটা অঙ্ক করব, তাহলে অঙ্কতে সেই 500টা সংখ্যাতে যোগ করা সম্ভব নয়। সেই জন্য আমরা এই ছকের মাধ্যমে করব। আর তোদের এখন ট্যালি মার্কার থাকবে না, সাধারণত থাকে না, তোদেরকে হচ্ছে ছক দেওয়া থাকবে, অর্থাৎ তালিকা দেওয়া থাকবে, সেই তালিকা থেকেই তোদের অঙ্ক করতে হবে। তাহলে যখন এই রকম তালিকা দেওয়া থাকে, তার মধ্যে যে অঙ্কগুলো করি, অর্থাৎ সেখানে যে গড়টা করব, সেই গড়টাকে বলা হয় ভারযুক্ত গড়, সেটাকে বলা হয় ভারযুক্ত গড়। এইগুলো বলে ভার। এই যে 10-এর ভার কত 3, 12-র ভার কত 3, এগুলো ভার। তা এই ভারযুক্ত গড়ের যে সূত্র, অর্থাৎ এই ধরনের যে সূত্র, সেই সূত্র তাহলে কী হবে, এক্স বার ইজ ইকাল টু সামেশন এক্স আই এফ আই, এখানে আই ইজ ইকাল টু 1 থেকে, এটা এন লিখলাম কারণ এখানে সংখ্যা আমি জানি না, বাই সামেশন এফ। এটা হচ্ছে ভারযুক্ত গড়ের সূত্র। এটা অ্যাকচুয়ালি আই ইজ ইকাল টু 1 থেকে এন পর্যন্ত। এটা আমরা সবসময় এটা না লিখলেও চলে, আমরা এটা নিয়ম ওটা লেখার, না লিখলেও তুই সামেশান এক্স আই এফ আই বাই সামেশান এফ এটা লিখলেও আমরা কিন্তু নাম্বার দেব বা আমরা বুঝে নেব, ঠিক আছে। এইটা সবসময় যে লিখতেই হবে এরকম না, লিখলে ভালো হয়। তাহলে এটা হলো ভারযুক্ত গড়, অর্থাৎ x1 তার যদি পরিসংখ্যা f1 হয়, x2-র পরিসংখ্যা f2, x3-র পরিসংখ্যা f3, ডট 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 xn-এর পরিসংখ্যা fn। তার মানে এই সবকটা যোগফল আমরা এইগুলোকে আমরা যদি গুণ করি, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে তখন আমরা করব সামেশন এক্স আই এফ আই, এই গুণ করে যোগফলকে আমরা এটা দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এক্স বার ইজ ইকাল টু, আর এই f1 f2 এগুলো টোটাল যোগফলকে আমরা লিখব সামেশন এফ, যেটা আমি একটু আগে বোঝালাম। f1 প্লাস f2 প্লাস f3 এর টোটাল যোগফলকে আমরা বলবো হচ্ছে সামেশন এফ আই। তাহলে এটা হচ্ছে ওই একই জিনিস বললাম, যেটা হচ্ছে ভারযুক্ত গড় বা ভারযুক্ত যৌগিক গড়। তাহলে দুরকম গড় শেখানো হলো, একটা একদম সরল গড় আর একটা হচ্ছে ভারযুক্ত গড়। এবার গড় আরও অনেক রকমভাবে আমাদের শিখব, অর্থাৎ যদি টেবিল আমার দেওয়া থাকে, তালিকা দেওয়া থাকে, সেই তালিকাতে যদি চল এবং তার পরিসংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা ওই রকমভাবে করতে পারবো। কিন্তু যদি কখনো দেখা যায় যে কোনো একটা অঙ্ক করতে গিয়ে শ্রেণী দেওয়া আছে,
শ্রেণী সীমা বা শ্রেণীর সীমানা দেওয়া আছে। তা সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যেমন ধর 300 থেকে 350, 350 থেকে 400, 400 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 550, আর 550 থেকে 600, ধর এরকম একটা তালিকা দেওয়া আছে। তা এটাকে আমরা শ্রেণীর সীমানা দেওয়া আছে। আর পরিসংখ্যা দেওয়া আছে সঙ্গে, ধর এটা হচ্ছে 2, এটা 5, এটা 7, এটা 7, এটা 5, এটা 4। তোরা এরকম ছক করেই করবি, অঙ্কগুলো ছক করেই করা নিয়ে। তাহলে এটাকে আমরা এক্স লিখতে পারি, আর বা এক্স লেখা দরকার, এটা শ্রেণী বলে লেখ, শ্রেণী। আর এটা পরিসংখ্যা বলে লিখতে পারিস, পরিসংখ্যা। তাহলে এক্ষেত্রে আমরা অঙ্কটা কিভাবে করব, এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করব? তাহলে প্রথমেই আমার করতে হবে যে এই শ্রেণীর মধ্যমান বার করতে হবে। মধ্যমান, বা এটাকে মধ্যকও বলা হয়, মধ্যমান অথবা মধ্যক, যে কোনো তোরা ভাষা লিখতে পারিস। মধ্যমান হচ্ছে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 300 আর 350 যোগ করো, তার মানে 300 আর 350 যোগ করলে 650, তার অর্ধেক 325। তাহলে এটা 325, প্রত্যেকটা 50 করে ডিফারেন্স হয়ে যাবে। 375, 425, 475, 525, 575। তাহলে এইগুলো হচ্ছে মধ্যমান। এইবার বাকি অঙ্কটা হচ্ছে আগে যেমন আমরা করলাম, এটাকে আমি এক্স ধরবো। এবার এটার ব্র্যাকেটের জায়গা থাকলে এটা লিখে দিয়ে এটা হচ্ছে এক্স বা এক্স আই, আর পরিসংখ্যার এটা ব্র্যাকেটে লিখবি এফ। তাহলে এখানে আমরা লিখবো এক্স আই এফ আই, এই দুটো গুণ হবে। অর্থাৎ এখানে 2 আছে, 2 আর 325 গুণ, 5 আর 375 গুণ, 7 425 গুণ, এই গুণগুলো করতে হবে। এখানে গুণগুলো করে টোটাল যেটা হবে সেটা হলো সামেশন এক্স আই এফ আই ইজিক্যাল টু কত আমি লিখব। আচ্ছা, এটা গুণ করে, প্রথমটা গুণ করে হচ্ছে 650, তারপর এটা গুণ করে হবে 1875, এটা 2975, এটা হবে 3325, 2625 আর 2300। টোটালটা যোগ করলে হচ্ছে 13,750। টোটাল যোগ করে হলো 13,750, এটা হচ্ছে এক্স আই এফ আই। আর এখানে হচ্ছে সামেশন এফ, সামেশন এফ ইজিক্যাল টু একটা যোগফল কত হচ্ছে 30। তাহলে অতএব এক্স বার ইজিক্যাল টু সামেশন এক্স আই এফ আই বাই সামেশন এফ আই, এটা ইজিক্যাল টু 13,750 বাই 30। এটা ভাগটাগ করে যেটা হয়ে যাবে 458.33। তাহলে এখানে গড় হলো এটা। তাহলে এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটাই এটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। একদম মধ্যমান বার করে গুণ করে করে দিলাম, এটাকে বলা হয় প্রত্যক্ষ পদ্ধতি। এটাকে বলা হবে প্রত্যক্ষ পদ্ধতি। তাহলে এই প্রত্যক্ষ পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি একটা বড় বড় সংখ্যা বড় বড় গুণ করতে গিয়ে একটা সমস্যা হচ্ছে। তাহলে এই যে এটা যদি আরও বড় সংখ্যা থাকতো তাহলে আমরা
এটাকে কি করতে পারতাম, এর থেকে এই অঙ্কটায় আরেকটু কি করলে একটু সহজ করা যায়, আমি সেটাতে আসছি। এই সেম অঙ্ক করব, এই যে বড় বড় গুণ হলে এত বড় বড় গুণ আমার যাতে করতে না হয়, অর্থাৎ আরও সংক্ষেপে বা সহজে অঙ্কটা কি করে করা যায়, বা সেটা সেই পদ্ধতিটি বা কী নাম সেটা বলছি। তাহলে এটা হলো প্রত্যক্ষ। পরীক্ষায় অনেক সময় বলাই থাকে যে প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করে, তখন কিন্তু এই পদ্ধতিতেই করতে হবে। এর পরের পদ্ধতির নাম হচ্ছে কল্পিত গড়। কল্পিত গড় পদ্ধতি, ঠিক আছে? এই কল্পিত গড় পদ্ধতি এর সাহায্যে অঙ্ক করলে আরেকটু সহজ হবে। আমি এই সেম অঙ্কটাই এই পর্যন্ত ধর আছে, ঠিক আছে? আমি আর নতুন করে লিখছি না। এই যে এই পর্যন্ত অঙ্কটা ধর কল্পিত গড়ের পরে আমি এই পর্যন্ত তোরা নতুন করে লিখে নিবি, এটা দরকার নেই। বাকিটা আমি ধর এটা কেটে না, কাটছি না, তোরা পরেই করে নিস। হ্যাঁ, এইটা লাগবে না, এটা প্রত্যক্ষ গড়ের জন্য এই অংশটা লাগছে, আর আমি যখন কল্পিত গড় করব তখন এই অংশটা লাগছে না। তাহলে এর জন্য কী লাগছে, আমি নতুন করে ছক না করে এই ছকেই করছি। সেখানে আমাকে একটা কল্পিত গড় ধরতে হবে। কল্পিত গড় সাধারণত আমরা মাঝামাঝিতে, এই যে মাঝামাঝিতে দেখব কোন সংখ্যাটা সবথেকে বেশি পরিসংখ্যা আছে সেটা ধরতে পারি, বা মিডিলে কাছাকাছি কী আছে, এখানে 300 আর এখানে আছে 600, তাহলে মাঝামাঝি হয় 400 থেকে 450 এটা ধরতে পারি, অথবা 450 থেকে 500 এটা ধরলেও চলবে। আমরা সবসময় এটা যেহেতু এর ফ্রিকোয়েন্সি 7, এর ফ্রিকোয়েন্সি মানে এর ফ্রিকোয়েন্সিও 7, কারণ আমরা এটাও ধরতে পারি, এটাও ধরতে পারি। কারণ এখানে দেখ 1 2 3 4 5 6, 6টার মধ্যে আমি মিডিল করতে পারছি না, হয় এটা করতে হবে না এটা করতে হবে, আমি প্রথমটাই ধরছি। তাহলে প্রথমটা মানে এইটাকে আমি কল্পিত গড় ধরে নিলাম, 425কে আমি কল্পিত গড় ধরলাম। তাহলে সেখানে এটা লিখতে হয় DI ইজিক্যাল টু XI মাইনাস এ মানে কল্পিত গড়। কী লিখলাম, DI ইজিক্যাল টু XI মাইনাস এ, এটা লিখে দিলি। আর নিচে কোথাও বা এখানে লিখে দিলি A ইজিক্যাল টু 425, A ইজিক্যাল টু আমি 425 ধরে নিলাম। এইবার প্রত্যেকটা থেকে 425 বিয়োগ করব। তাহলে এখানে ছিল কত, 325, তার থেকে আমি 425, XI মানে এইগুলো XI, আর এ মানে হচ্ছে, বা এখানে তোরা এইভাবে লিখেও নিতে পারিস, ধর এটা লিখলি XI মাইনাস 425, এটাও লিখতে পারিস XI মাইনাস 425। D1 ইজিক্যাল টু DI ইজিক্যাল টু XI মাইনাস 400, XI হচ্ছে এইগুলো। তাহলে এইগুলো থেকে 400, প্রত্যেকটা থেকে 425 বিয়োগ করব। তাহলে এইটা বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 100, মাইনাস 100 প্রথমটা, তারপর একটা মাইনাস 50, তারপর একটা 0, তারপর একটা 50, তারপর একটা 100, তারপর একটা 150। তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে এখানে DI। তাহলে এখানে আর একটা ঘর তখন করবো, তখন আমি গুণ করব এই 2-এর সঙ্গে 100, 5-এর সঙ্গে 50, এই গুণগুলো করব। অর্থাৎ তখন এটা কিন্তু নেই মনে করি না, ঠিক আছে, এই অংশটা নেই। তাহলে এবারে আমরা করব DI FI, এবার লিখছি DI FI। DI হচ্ছে মাইনাস 100, আর প্রথমটা ছিল FI 2, তার মানে মাইনাস 200, তারপরটা হবে মাইনাস 250, তারপরটা হবে 0, তারপরটা হবে 350, তারপরেরটা হবে 500, তারপরটা হবে 600।
এবারে প্লাসগুলো প্লাস যোগ, মাইনাসগুলো মাইনাস যোগ করে বিয়োগ করে দিলে এখানে আমি সংখ্যা পেলাম সামেশন DI FI ইজ ইকুয়াল টু 1000। হলো। এবারে তাহলে এটা প্রত্যক্ষ পদ্ধতি। এবার এখান থেকে আমি যেটা করছি কল্পিত গড় পদ্ধতিতে এক্স বার ইজ ইকুয়াল টু, তাহলে সূত্রটা কী দাঁড়ালো, এক্স বার ইজ ইকুয়াল টু এ, এটা মনে রাখতে হবে। এক্স বারের সূত্রটা হচ্ছে এ প্লাস সামেশন DI FI বাই সামেশন FI। তাহলে এটা হচ্ছে কল্পিত গড়ের সূত্র। যেটা আমি কল্পিত গড় ধরে নেব সেটা প্রথমেই যোগ থাকবে, এ প্লাস সামেশন DI FI বাই সামেশন FI। এটা সামেশনও বলতে পারিস আমরা, আবার সিগমা বলতে, চিহ্নটার নাম সিগমা, যেহেতু যোগফল করছি সেই জন্য আমি মুখে এটা সামেশন কথাটা বলছি। তাহলে এখান থেকে আমরা তাহলে এক্স বার ইজ ইকুয়াল টু কীভাবে পাচ্ছি, এক্স বার ইজ ইকুয়াল টু এখানে পেলাম হচ্ছে 400, এর মান 425, 425 প্লাস এটা 1000 বাই 30, তার মানে এটা 425, আর এটা যদি ভাগ করে দিই তাহলে 33.33 এরকম আসবে। এবার এই দুটো যোগ কর, এটা যোগ করলে 8, এটা যোগ করলে 5, এটা 4.33। দেখ এটাতেও দেখ তাই হয়েছিল 458.33। আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করেছিলাম 458.33, আর কল্পিত গড় পদ্ধতিতে হলো 458.33। এখানে বলি কখনো কখনো পয়েন্টের সামান্য হেরফের হতে পারে, সেটা নেগলিজেবল, ঠিক আছে, সেটা নিয়ে তাদের ভাবতে হবে না, নিয়মটা ফলো করলেই চলবে, সঠিক নিয়মটা ফলো করতে হবে। তাহলে এটা হলো কল্পিত গড় পদ্ধতি, বোঝা গেল? তাহলে আমরা প্রথম শিখলাম একদম সরল গড়, তারপরে শিখলাম ভারযুক্ত গড়, তারপরে শিখলাম প্রত্যক্ষ পদ্ধতিতে গড়, যৌগিক গড়, তারপরে শিখলাম কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয়। লাস্ট যেটা শিখব আর একটাই আছে, সেটা হচ্ছে ক্রম, এটাকে আমরা বলতে পারি ক্রম বিচ্যুতি পদ্ধতি বলি, এটাকে ক্রম বিচ্যুতি, এটাকে ক্রম বিচ্যুতি বলে না, এটাকে বলা হচ্ছে বিচ্যুতি পদ্ধতি। ক্রমটা থাকবে না, এটা হচ্ছে শুধু বিচ্যুতি পদ্ধতি। এটাকে আমরা কল্পিত গড় পদ্ধতি বলি বা বিচ্যুতি পদ্ধতি বলি। আরেকটা যেটা শিখবো হচ্ছে ক্রম বিচ্যুতি পদ্ধতি। এটা আবার কেমন দেখ, এটা আরও একটু, এই সংখ্যাগুলো যা হলো আরও একটু সহজ হবে। ক্রম বিচ্যুতি পদ্ধতি, তাহলে ক্রম বিচ্যুতি পদ্ধতি আমি সেম এই অঙ্কটার ক্ষেত্রেই করব। আমি আর এটাতে এবারে ওই টেবিলে করছি না, নতুন করে আবার টেবিল লিখে নিচ্ছি। 300 থেকে 350, 350 থেকে 400, 400 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 550, 550 থেকে 600। এটা শ্রেণী পরিসংখ্যান, এটা এফ দিয়ে প্রকাশ করবি। এফটা কী ছিল, 2, 5, 7, 7, এটা 2, 5, 7, 7, 5, 4, 5, 4। মধ্যমান বার করতে হবে, মধ্যমান বার করতে হবে, এটাকে এক্সআই লিখব। এটা 325,
375, 425, 475, 525, 575। এইবারে আমরা যেটা করছি, আচ্ছা প্রথমে এটাকে দুটো কলম করব না একটা কলম করবে সেটা আমি ভাবছি একটু, তোদের কোনটা করলে সুবিধা হবে। আমি একটাই করে দিচ্ছি। হ্যাঁ, এরপরেরটা আমি লিখছি কল্পিত গড়, কিন্তু এখানে সেই এটা ধরে নেবো এটা কল্পিত গড়, এটা ইজিক্যাল টু এখানে লিখে দিতে পারি, এটা ইজিক্যাল টু এ। আর এখানে আমরা করছি ইউ আই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ বাই, এখানে আমি সংখ্যাটা একবারে দিয়ে দিলাম। এখানে কতগুলো যে ডিফারেন্স আছে, অর্থাৎ এখানে শ্রেণী অন্তর প্রত্যেকটা 50 বাই 50। কী করলাম, আগে যেমন কল্পিত গড় যা ছিল সেরকমই লিখলাম, এখানে আবার প্রত্যেকটাকে 50 দিয়ে ভাগ করব, যেহেতু এখানে শ্রেণী অন্তর 50, শ্রেণী অন্তর যা থাকবে সেটা দিয়ে ভাগ করব। তাহলে প্রথমটা 350 থেকে 425 বিয়োগ করলে কত হয়, 100 মাইনাস 100, তাকে 50 দিয়ে ভাগ করলে হয় -2, তাহলে এটা হবে -1, এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3। তাহলে দেখ আগেরগুলো যেমন একই অঙ্ক 50, 100, 150 এরকম ছিল, এটা হয়ে গেল আরও ছোট। এইবার এখানে লিখবো তাহলে UIFI, অর্থাৎ এইটার সঙ্গে এই এফেরগুলো গুণ করবো, তাহলে এটা হলো -4, -5, এটা 0, এটা 7, এটা 10, এটা 12। তাহলে এটা যোগ করলে, তাহলে এখান থেকে যোগ করে দেখ, এটা হচ্ছে 12 10 22, 29 থেকে 9 বিয়োগ করতে হবে, তাহলে 20। তাহলে সামেশান UIFI ইজ ইকুয়াল টু 20। আর এটা তো আমরা জানি সামেশান F ইজ ইকুয়াল টু 30 ছিল, বোধহয় 30। তাহলে এক্ষেত্রে আমার সূত্রটা কী হবে, এক্স বার ইজ ইকুয়াল টু, সূত্রটা হবে এ প্লাস সামেশান UIFI বাই সামেশান FI ইন্টু শ্রেণী অন্তর আমরা এইচ দিয়ে প্রকাশ করি, এইচ। তাহলে এটা হবে সূত্র। আগেরটা যেমন যখন শুধু কল্পিত গড় পদ্ধতি করেছিলাম, তা এইচ দিয়ে গুণটা করিনি, তখন শুধু এইটুকু ছিল। যেহেতু আমি এখানে 50 দিয়ে ভাগ করে নিয়েছি, সেই জন্য এখানে 50 দিয়ে আবার গুণ করতে হবে। তাহলে এবার আমরা তাহলে ওগুলো বসিয়ে দিই। এ মানে 325 না কত, এবারে 425 প্লাস এটা হচ্ছে 20/30 ইন্টু 50, এটা কেটে গেল, তাহলে উপরে 100/3, তার মানে 425 প্লাস 100/3 মানে 33.33, তাহলে এটা ইজ ইকুয়াল টু 458.33। তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতিতেও যা হলো, কল্পিত গড় পদ্ধতিতেও তাই হলো, প্রত্যক্ষ পদ্ধতিতেও তাই হলো। একই অঙ্ক আমরা 3টে পদ্ধতিতে করলাম, এই 3টে পদ্ধতি দিয়ে অঙ্ক তোদের করতে হবে। মোটামুটি এখানে শেখানো প্রায় শেষ, মানে এই চ্যাপ্টারে এখানে নতুন করে কিছু শেখানোর নেই। কল্পিত গড়ের যে অঙ্কগুলো থাকবে সেই গড় অঙ্কগুলো এই যখন দেওয়া আছে তোদের অঙ্ক 26.1, এটাকে বলা আছে প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি মানে এটা ওই যেটা
ভারযুক্ত গড় পদ্ধতি সেটা, এটাও ভারযুক্ত গড় পদ্ধতিতে করতে হবে। না, এটা কল্পিত গড় বলেছে, এটা ভারযুক্ত গড় নয়, এটাকে তোকে কল্পিত গড় এখানে বোধহয় আরেকটা শিখিয়েছিলাম। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, যেমন এটা আমি কল্পিত গড় শুরু করেছিলাম শ্রেণী বিভাজন থেকে। তোদের প্রথম 4টে অঙ্কে কোনো শ্রেণী নেই, অথচ যদি সেখানে কল্পিত গড় করতে বলে সেক্ষেত্রে এইটা হচ্ছে, এই যে 2, 3 এইগুলো হচ্ছে চল, আর এইগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি 6, 8, 14, 15 এগুলোকে বলে ফ্রিকোয়েন্সি। তাহলে আমার এখানে কল্পিত গড় ধরে নেব 1, 2, 3, 4, 5, 6, 6-এর মধ্যে এখানে হয় 14 অথবা 15, হয় 4 অথবা 5, যে কোনো একটাকে আমি কল্পিত গড় ধরে নেব। অর্থাৎ আগের অঙ্কটার সঙ্গে যদি এই অঙ্কটার সঙ্গে এটা মিল করতে চাস, তাহলে আমরা এই যে কল্পিত গড় 425 ধরেছিলাম, ধরে নে এইটা নেই, অঙ্কটাই আছে এইটা আর এইটা, মধ্যমান দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে ঠিক সেই রকমভাবেই অঙ্কটা করলেই হয়ে যাবে, নতুন কিছু নেই। অর্থাৎ এখানে কল্পিত গড় 4ও ধরতে পারিস, যেহেতু এখানে ফ্রিকোয়েন্সি বেশি, সব থেকে 15, আমি 5টাই ধরব। তাহলে এখানে আমি প্রথমে লিখব ডিআই, ডিআই হবে 2 - 5, 3 - 5, 4 - 5, 5 - 5, 6 - 5, 7 - 5। তারপরে যে আসবে বিয়োগফলটা, তার সঙ্গে এই ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করে যে নিয়ম বা সূত্র বললাম, এই কল্পিত গড়ের পদ্ধতির এই সূত্রের সাহায্যে অঙ্কটা করে দেব। তা এরকম প্রথম দিকে অঙ্ক আছে, বেশ কটা অঙ্ক প্রত্যক্ষ পদ্ধতিতে দেখা, সব পাশে পদ্ধতিগুলো লেখা আছে। 2-1টা অঙ্কের মান দেওয়া আছে, দেখ এখানে যৌগিক গড় দেওয়া আছে 15, এখানে দেখ একটা ফ্রিকোয়েন্সি মিসিং আছে পি। তার মানে আমার এক্স বারের মান 15 বসাবো বাদিকে, আর এদিকে পি যেমন নিয়ম অনুসারে তেমন থাকবে, থেকে এখান থেকে পি এর মান কিন্তু পেয়ে যাবে। আমি তোদেরকে আজকে বেশি অঙ্ক দিচ্ছি না, 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক দিলাম। 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক, এই অঙ্ক কটা তোরা করবি। কোনো সমস্যা অঙ্ক করতে করতেও যদি সমস্যা হয় আমাকে ফোন করে নিতে পারিস, ঠিক আছে? যদি দেখিস অঙ্ক করতে করতে কোনো জায়গায় আটকে গেল বা কোনো কি বুঝতে পারছিস না, তাহলেও কিন্তু আমাকে তোরা ফোন করে নিতে পারবি যে এই জায়গায় কী হবে। আশা করছি কোনো অসুবিধা হওয়ার কথা নয়, যারা বুঝবি বা বুঝতে পারবি তাদের কোনো অসুবিধা হবে না। যারা একান্তই বুঝতে পারবি না আমাকে একটু ফোন করে নিবি, আর যারা কিছুই বুঝিস না তাদের আমি ফোনের মাধ্যমে কিছুই করতে পারবো না, ঠিক আছে? আজকের মতো এখানে রাখছি। আমি কিন্তু এই অঙ্কগুলো আজকে কী বার, বৃহস্পতিবারের মধ্যে অঙ্কগুলো এই 7টা অঙ্ক করে আপলোড করব। অঙ্কগুলো করতে বসলে দেখবি আধ ঘন্টায় অঙ্কগুলো সব হয়ে যাচ্ছে, ঠিক আছে? সব পারবি। যারা এটাও বলে দিই, 1 থেকে 7 পর্যন্ত করলে যারা বেশি করতে পারবে আমার আপত্তি নেই তোদের, তবুও আমি বলবো আমি এখানে 13, 14 অঙ্কটা করতে হবে না, আমি দুটো করাবো। 13 এবং 14 দুটো আমি কিছু বোঝানোর ব্যাপার আছে। 13, 14 বাদে 12 পর্যন্ত কেউ করতে পারলে করবি। আচ্ছা, তোদের 3 দিন টাইম, তো তোরা 12 পর্যন্তই করিস, 1 থেকে 12। যে যেটা পারবি না আমাকে জানাবি, পারছি না এটা, কারণ এখানে 1টা 2টো পারলে বাকি সব পারবি। 13, 14টা আমি পরের দিন করাবো, ঠিক আছে? রাখছি।